এখন আমরা আসি হচ্ছে কাঁঠালে আচার তৈরি করা। কাঁচা কাঁঠালের যে আচার, আমরা সবাই জানি যে আচার তৈরি করতে গেলে যে জিনিসগুলো লাগে, একটা হচ্ছে যে ফ্রুটস, মশলা, সরিষার তেল, এটা ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কারো আচার কালারটা ভালো হয়, কারো আচারটা কালার ভালো হয় না, কারো কারো আচার কালার মানে আপনার ফাঙ্গাস ধরে কিছুদিন পর, কারো মানে হয়তো সে সঠিকভাবে নিয়মেই করা হয়, এরকম আছে। এই বিষয়টা কেন হয়? এই যে মাইক্রো অর্গানিজম কেন গ্রো করে, কেন ফাঙ্গাস গ্রো করে? তার কারণ হলো, একটা হলো প্রথমেই যে আচারে আমরা যে মশলাগুলো ইউজ করি, যেমন তেলও একটা মশলা, অন্যান্য স্পাইসি, হলুদ, মরিচ, ধনে, জিরা যা ইউজ করা হয়, লবণ, চিনি, এগুলো সবগুলো কিন্তু এক একটি প্রিজারভেটিভ। আমরা খাবারের প্রিজারভেটিভের কথা বললেই অনেকে আগে ভয় পেয়ে যায় যে প্রিজারভেটিভ দিয়ে সেটা খাওয়াই যাবে না। কিন্তু প্রিজারভেটিভ ছাড়া কোনো খাবারই প্রসেস করা যাবে না। আর প্রিজারভেটিভ হচ্ছে, একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রিজারভেটিভ, একটা হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভ। যেগুলো মশলা জাতীয় এগুলো হচ্ছে বায়োলজিক্যাল প্রিজারভেটিভ। আর যেগুলো কেমিক্যাল প্রিজারভেটিভ, যেমন কেএমএস, পটাশিয়াম মেটাবেসালফাইড, এটা হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভ। এটা কেন আমরা দিচ্ছি? প্রতিরোধ করার জন্য, যাতে রংটা চেঞ্জ না হয়, কালার যাতে নষ্ট হয় না হয়, তাই না? কারণ আমরা সরাসরি খাচ্ছি না তো, খাবো কখন? আমি এটাকে যখন ফ্রাই করবো তখন খাবো। যখন আমি ফ্রাই করবো তখন কিন্তু ওই সালফার ডাইঅক্সাইড যে গ্যাস, ওটা কিন্তু কিছুই থাকবে না। যার জন্য এটা হচ্ছে রিকমেন্ডেড লেভেল। আমরা প্রিজারভেটিভ ইউজ করি হচ্ছে রিকমেন্ডেড লেভেল, খাবারটাকে গুণগত মানটা বজায় রাখার জন্য, খাবারটা নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য। এই জিনিসটা কিন্তু আমাদের বলতে হবে। অনেক অনেক কারণ প্রিজারভেটিভ ছাড়া কিন্তু আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন, আপনি যাকেই বলেন না কেন বিশ্বাস করবে না। আপনি যদি বলেন যে আমি প্রিজারভেটিভ দেই নাই, সে জীবনেও বিশ্বাস করবে না, বলে অবশ্যই দিয়েছেন। কেন আমরা কেন বলি দেই নাই? যে বললে হয়তো সে আমারটা কিনবে না, খারাপ ধারণা তৈরি হবে। কিন্তু আমি যদি তাকে বোঝাতে পারি যে যেটা দিয়েছি সেটা রিকমেন্ডেড লেভেল, পারমিট, যতটুকু পারমিশন আছে খাদ্যের দেওয়ার, আমি ততটুকুই ব্যবহার করেছি, তাহলে কিন্তু এটা কোনো তেমন কোনো সমস্যা নেই। আমরা যে প্রিজারভেটিভগুলো ইউজ করি সেগুলো কি রিকমেন্ডেড লেভেল, অর্থাৎ যেটা নির্ধারণ করা আছে, নির্ধারিত মাত্রায় দিতে হবে। তা আচারের ক্ষেত্রে যে যত ধরনের মশলা, তেল ইউজ করা হয়, সবগুলো এক একটি প্রিজারভেটিভ। এবং আচারের ধর্মই হচ্ছে যেটা তেলের মধ্যে ডুবানো অবস্থায় থাকতে হবে। কি থাকতে হবে? তেলের মধ্যে ডুবে থাকতে হবে। যদি তেল শুকিয়ে যায় তাহলে ফাঙ্গাস গ্রো করবে। আর আরেকটা বিষয় হলো, যেহেতু মাইক্রো অর্গানিজম আকার পানিতে বেশি থাকে, বাতাসে থাকে, সে কারণেই যে মাইক্রো অর্গানিজম গ্রো যাতে না করে, এই জন্য আচারটা সবসময় তেলের মধ্যে ডুবে থাকতে হবে। আমরা নর্মালি যখন ভর্তি করে আচারটা সুন্দরভাবে তৈরি করি, কিন্তু ভর্তি করার সময় সমান করে রাখি, দেখা যায় উপরে গায়ের যে তেল যতটুকু থাকার কথা, সে গায়ের উপর তেলটা থাকে না। অথবা যখনই আমরা আচার তৈরি করার পর বোতলে ভর্তি করা হয়, হয়তো ওই মুহূর্তে তেলটা সমান আমরা একটু রাখি, কিন্তু আমরা এই ধারণা করি না যে কিছু যত দিন যাবে তত আস্তে আস্তে তেলটা নিচে নেমে যাবে এবং তেলগুলো ভিতরে ভিতরে প্রবেশ করবে, তখন কি হবে? উপরটা শুকিয়ে যাবে। সেই কারণে কি করতে হয়? নর্মালি নিয়ম হলো যে গলা পর্যন্ত ভর্তি করতে হবে এবং একটু চাপ দিতে হবে, যাতে 1 ইঞ্চির মতো তেল, 1/2 ইঞ্চ বা 1 ইঞ্চি পরিমাণ তেল যেন একদম উপরে অ্যাডিশনাল অতিরিক্ত থাকে, তাহলে কিন্তু কখনোই কিন্তু আচারটা সহজে নষ্ট হবে না। তৃতীয়ত হলো যে আরও এটাকে মানে তার কোনো জীবাণু থেকে যাতে আক্রমণ যাতে না হয় এবং গুণগত মান যাতে ভালো থাকে। যে আমরা জানি আচার মানে টক মিষ্টি, সেই টক মিষ্টতা ঠিক রাখার জন্য, ব্যালেন্স করার জন্য ভিনেগার বা সিরকা ইউজ করা হয়। অনেকে ভিনেগার বা সিরকা পরিমাণ মতো ইউজ করেন না বলেই অনেক সময় দেখা যায় টেস্টটা ঠিক যা দরকার সেরকম ওই মানের বা ওই স্বাদটা পুরোপুরি আসে না। আমাদের ভিনেগারটা পরিমাণ মতো ভিনেগার বা সিরকা ইউজ করতে হবে। কিন্তু আমরা আমাদের গবেষণায় যেটা আমরা দেখেছি, যে আমরা সরাসরি ভিনেগার বা সিরকা না দিয়ে যদি অ্যাসিটিক অ্যাসিড যদি সরাসরি ব্যবহার করি, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার খরচে কমে আসবে, খরচটা কম হবে এবং পরিমাণটাও খুব কম লাগবে। কি দিব আমরা? সরাসরি অ্যাসিটিক অ্যাসিড আমরা দিব। আমরা যদি সিরকা বা ভিনেগার দেই, সাধারণত 1 কেজি যদি আপনি আচার তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে 15 মিলিলিটার। কতটুকু দিতে হবে? 15 মিলিলিটার। এবং 15 মিলিলিটার যদি আমি ভিনেগার দিই, কতটুকু দিতে হবে বলতে পারবেন? এই যে 1 কেজি আমি আচার যদি তৈরি করি, তাহলে আমি ভিনেগার না দিয়ে, আমি সরাসরি অ্যাসিটিক অ্যাসিড না দিয়ে সিরকা দেই বা ভিনেগার দেই, কতটুকু দিব? কতটুকু বলেন? কিভাবে? আচ্ছা, এই জন্য বললাম যে অ্যাকচুয়াল হিসাবটা আমাদের জানতে হবে। আমরা বলছি যে আচারে অ্যাসিডিক অ্যাসিড লাগে কতটুকু? 15 মিলিলিটার লাগে। ভিনেগারে সাধারণত অ্যাসিডিক অ্যাসিড থাকে কতটুকু? 5 থেকে 6 মিলিলিটার থাকে প্রতি 100 গ্রামে। 95% পানি আর বাকি 5% হচ্ছে অ্যাসিড। তাহলে এখন হিসাব করেন,
আপনি যদি 1 কেজি বানান তো কতটুকু দিতে হবে? 300 মিলিলিটার দেওয়া লাগবে, অর্থাৎ প্রায় 1 বোতলই, অলমোস্ট 1 বোতলের চেয়ে একটু বেশি। তাহলে 1 বোতল কিন্তু ভিনেগার পুরাটাই কিন্তু দিতে হবে 1 কেজি আচার বানানোর জন্য। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেই, আমরা যখন বানাই অবশ্যই 2 কেজি মিনিমাম বানান আপনারা, 2 কেজি 3 কেজি বা 2.5 কেজি। তা আমাদের উচিত উচিত কতটুকু? 2 বোতল দেওয়া। দিচ্ছি কতটুকু? 100, 1 বোতল দিচ্ছি, 1 কাপ বা 100 বোতল। আমি যে মনে হয় জানি না 1 কাপ ওই 250 মিলিলিটার হবে কিনা, সন্দেহ আছে। এই যে পরিমাণ কম দেওয়ার জন্য কিন্তু অ্যাসিডের টক মিষ্টির যে ব্যালেন্স সেটা কিন্তু পুরোপুরি হচ্ছে না। আরেকটা হলো যে ফাঙ্গাস গ্রো করবে। আমরা যদি এই পরিমাণটা ঠিক রাখি তাহলে আপনার আচার কখনোই নষ্ট হবে না, নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। না না না, সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেবুর রস, আর এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, সরাসরি গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড, ওটা আলাদা জিনিস। আচ্ছা, দুটোর ক্যারেক্টার ডিফারেন্ট। সাইট্রিক অ্যাসিড আলাদা লেবুর রস থেকে, আর এটা হচ্ছে সরাসরি হচ্ছে অর্গানিক অ্যাসিড। আমরা 1 কেজি 15 মিলিলিটার দেব, 15 মিলিলিটার অ্যাসিডিক অ্যাসিড আমরা 1 কেজিতে দেব। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা ব্যাপার হলো যে আমরা যে কোনো খাদ্য যখন প্রক্রিয়াজাতকরণ করব এবং সেখানে যদি কোনো কেমিক্যাল যদি ইউজ করতে হয়, এই কেমিক্যালটা দিতে হবে একদম সবার শেষে। কখন দিতে হবে? সবার শেষে, যখন একদম হয়ে যাবে, জাস্ট দিব এবং নামাবো। আমরা যদি দেওয়ার পর যদি কিছুক্ষণ জাল দিতে থাকি তাহলে কিন্তু তার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, যে তার যে সক্রিয়তা, সেই সক্রিয়তাটা নষ্ট হয়ে যাবে হিটের কারণে। আমরা জি, তারপর দিবেন, দিয়ে নাড়বেন, দিয়ে চুলা থেকে নামাবেন, শেষ। কিন্তু ওই অবস্থায় ওই হিটে কিন্তু আপনি যদি কিছুক্ষণ রাখেন তাহলে তার কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, তার যে সক্রিয়তা, তার কেমিক্যাল যে কারণে দিলাম, সেটা কিন্তু ওটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি যেগুলা সমস্যা সেই জায়গাগুলাই বলছি, কারণ আচার তৈরি সবাই জানি। আমরা এমন কোনো পদ্ধতি নিয়ে আসিনি যে একটা পুরো নতুন, তা কিছু না। শুধু কোথায় কোথায় আপনাদের যে সমস্যাগুলো হয় সেই আলোকে বলছি। আমরা আমাদের এই পদ্ধতিতে আমাদের যে আচারগুলো করা হয় সেটা হচ্ছে একদিন ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, এবং একটা আচার তৈরি করতে 40 মিনিটের বেশি সময় লাগবে না, ইনস্ট্যান্টলি। আপনারা যেটা করেন বা অনেকে যেটা করে সেটা হচ্ছে যে প্র্যাকটিসটা করা হয়, সেটা হচ্ছে রোদে শুকানো হয়। রোদে কেন শুকায়? পানিটা বের করার জন্য, পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। কারণ যদি ফল বা সবজিতে প্রচুর পরিমাণ পানি থাকে, আমি সরাসরি কেটে যদি আচার যদি করি, তেলের মধ্যে যদি দিই, তাহলে কি পানিটা ফুটবে? তাই না? পানিটা ফুটবে, কারণ তার ভিতরে পানিটা বের হয়ে আসবে, তেলের মধ্যে আসবে, আচারটাও বেশি দিন ভালো থাকবে না। এই জন্য কি করা হয়? রোদে শুকানো হয়। কিন্তু আমাদের পদ্ধতিতে আমরা যেটা করব, সেটা না শুকিয়ে আমরা করবো হালকা সিদ্ধ করে নিব। কি করব? সিদ্ধ করব। আগে সিদ্ধ করে নিয়ে পানিটা নিংড়াই নিব। নিলে কি হবে? সিদ্ধ করার ফলে ভিতর থেকে পানিটা বেরোয় আসবে, অনেক পানি বের হবে। বাকি যতটুকু পানি থাকবে সেই পানিটা যখন আমরা তেলে ভেজে নেব, সিদ্ধ করার পর পানি নিংড়ায় ফেললাম, নিয়ে আমরা কি করব? যে পরিমাণ তেল লাগে, সাধারণত সব ধরনের আচার ক্ষেত্রে, ফল বা সবজির ক্ষেত্রে আমরা প্রতি কেজিতে 400 মিলিলিটার তেল ব্যবহার করি। 400 মিলিলিটার, লেখার দরকার নেই, লেখার কোনো প্রয়োজন নেই, 400 মিলিলিটার তেল ব্যবহার করা হয়। আমরা এটা আপনাদের প্রিন্ট আউট দেওয়া হবে। তবে শুধুমাত্র কাঁঠাল, চালতা, যেগুলো স্পঞ্জের মতো মনে হবে, এই ধরনের ফল দিয়ে যদি আচার করেন, আপনার সবজিতে করেন, সেখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, 1.5 গুণ লাগবে। অর্থাৎ এখানে যদি 400 লাগে, তাহলে এখানে 600 থেকে 700 একটু বেশি তেল দিতে হবে, 600 নিচে নয় আর কি। ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে সব ধরনের আচার তৈরি করলে তেল লাগবে 400 মিলিলিটার। যেগুলো একটু মানে পিলটা বেশি, রসালো, ছোবড়াটা বেশি পরিমাণ থাকে, যেগুলোর মধ্যে চামড়ার পরিমাণটা বেশি থাকে, সেখানে তেলের পরিমাণ 1.5 গুণের নিচে নয়, মিনিমাম 1.5 গুণ দিতে হবে। অর্থাৎ 600, আমরা এখানে দিয়েছি বোধ হয় 600 সরিষার 600 গ্রাম হবে না, 600 মিলিলিটার, 600 মিলিলিটার তেল দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা 1 কেজির জন্য কতটুকু? 600 মিলিলিটার সরিষার তেল দেবো, এইটুকু এখানে পার্থক্য। তাহলে আমরা প্রথমে সিদ্ধ করে নিলাম, পানি নিংড়ায় নিব। তো সিদ্ধ করার ফলে কি হলো? ভিতর থেকে পানিটা বের হয়ে আসবে, অনেক পানি বের হয়ে আসবে, আমাদের শুকানোর কোনো প্রয়োজন হচ্ছে না। এরপরে আমরা কড়াই নির্দিষ্ট পরিমাণ তেল নিব, নিয়ে সেই তেলে আমরা হালকা করে ভেজে নিব। হালকা করে কি করব? ভাজবো। যে সেটা আপনার জলপাই করেন, আমরা করেন, কাঁঠাল করেন, যেটাই করেন না কেন, বা রসুনের আচার করেন, একই পদ্ধতি। করার পরে সেখান থেকে আমরা ভেজে নেওয়ার পর ওই তেল থেকে আমরা তুলে নিব, তুলে রেখে দিব, দিয়ে বাকি যে তেলটা থাকবে এই তেলের মধ্যে আপনার কষাইতে হবে। এখন কষাই কি দিয়ে আপনার কষাই? আদা, রসুন, হলুদ আর মরিচ গুঁড়া, 4টা। আদার বাটা, রসুনের বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই 4টা একসঙ্গে মিক্স করে পেস্ট করতে হবে। পেস্ট করে ওই যে তেলটা কড়াই থেকে গেল, ওই তেলে আমরা কি করবো? এটাকে কষাবো। কষানো হওয়া মানে আচার হয়ে যাওয়া। তাহলে এখানে ইম্পর্টেন্ট কাজ সিদ্ধ করা, দ্বিতীয় ভেজে নেওয়া, তৃতীয় হলো কষানো। কষানো হয়ে গেল, তারপরে কষানো হয়ে গেলে যে এই কষানো তেলের মধ্যে, এই মশলার মধ্যে
আমি যে আচার বা কাঁঠালটা ভেজে নিলাম, কাঁঠালের টুকরোগুলো, সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে আমরা কি করবো, ভালো করে নাড়বো। নাড়ার পরে আমরা প্রথমে কি দিব, লবণ দিব। তারপরে আমরা অন্যান্য যে হলুদ গুঁড়া, আপনার সরিষার গুঁড়া, মেথির গুঁড়া, জিরা, যাই যে যে মশলাগুলো ইউজ করা হয়, পাঁচফোড়ন, ঠিক আছে, এগুলো দেওয়ার পর তারপর আমরা শেষে দিব চিনিটা দেব। চিনি দেওয়ার পর, চিনি দেওয়া মানে কিন্তু আচার কিন্তু হয়ে গিয়েছে অলরেডি, আমি জাস্ট নাড়তেছি ওই হিটের মধ্যে। এরপর আমরা সব শেষে আমরা দিব হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা চুলা থেকে নামাবো, নামে এটাকে আমরা হালকা নেড়ে আমরা গরম অবস্থায় বোতলজাত করব। আর বোতলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হলো বোতলটাকে পানিতে সিদ্ধ করে নিতে হবে, পানিতে বোতল রেখে ফুটাইতে হবে, যেরকম ফিডার আপনার ফোটানো হয়। একটা কড়াই বা পাতিলে পানি নিব, পানির মধ্যে বোতলটা রেখে আমরা এটাকে ফুটাবো 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট মিনিমাম হালকা ফুটাইতে হবে সেটা কথা। এবং ফুটানোর পরে আমরা বোতল এই পাতিল সহ রেখে দিব। যখন আমার আচার রেডি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা ওই গরম পানির থেকে বোতলটা বের করে নিয়ে জাস্ট উল্টায় ধরবো, যাতে পানিটা ভিতরে পানিটা বের হয়ে যায়। বাকি 2-1 ফোঁটা যে থেকে যায় বাষ্প আকারে উড়ে চলে যাবে। ওইটার মধ্যে আমরা কি করবো, গরম অবস্থায় আমরা আচারটা ভর্তি করবো। কিন্তু আমরা কি করি, অনেক সময় দেখা যায় বোতলটা হালকা পরিষ্কার করে রোদে শুকানো হয়, তাই না, আমরা টিস্যুতে মুছি, কত ধরনের প্র্যাকটিস করি। এই যা করার ফলে, এগুলো করার ফলে কিন্তু জীবনের ভিতরে ঢুকাচ্ছে না আপনি আরো। এই জন্য একদম কচি কাঁঠাল, যেটা আচার আচার খাওয়ার যে কাঁঠালটা, সবজি খাওয়ার কাঁঠাল, আমরা যে সবজি খাওয়ার যে কাঁঠালটা, আমরা বলি 7 থেকে 8 সপ্তাহের কাঁঠাল, 6 থেকে 7 সপ্তাহের কাঁঠাল। সাধারণত দেখা যায়, এটা কিভাবে বুঝবো এটা সবজি খাওয়ার কাঁঠাল, কাঁঠালের গায়ে যে স্পাইন, যে কাঁটা যেটা থাকে, এটা গা যদি একদম বসানো থাকে সমান, একদম ছোট, মানে বোঝাই, মানে দেখাই যাবে না, এটাকে আলাদা করা যাবে না, তখন বুঝবেন যেটা সবজি খাওয়ার উপযোগী। আর স্পাইন যত বেশি হবে তত এটা পরিপুষ্ট হবে, ঠিক আছে। তো সবজি খাওয়ার কাঁঠাল সাধারণত দেখা যায় 1.5 থেকে 2 কেজি ওজনের সাইজের যে কাঁঠালগুলো, এখন যেমন যে কাঁঠালটা আসবে সামনে, অলরেডি কিন্তু আপনার চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়িতে কাঁঠাল হারভেস্ট শুরু হয়ে গেছে অলরেডি। আমি গত আগের সপ্তাহে বান্দরবান গেছিলাম, তো ওখানে দেখলাম যে কাঁঠাল অ্যাভেলেবল আর কি, মানে সবজি খাওয়ার কাঁঠাল পুরো ফুল অ্যাভেলেবল। ইভেন কাঁঠাল বিসি মানে হয়ে গেছে অলরেডি, সিড ডেভেলপ করছে। তো এরকম, তা এখন যে কাঁঠালগুলো হবে সেটা হলো সবজি খাওয়ার উপযোগী কাঁঠাল। তাহলে সাধারণত 5 থেকে 6 সপ্তাহ যে কাঁঠালটা, এই কাঁঠালটা হচ্ছে সবজি খাওয়ার উপযোগী, তাহলে বা আচার তৈরি করা উপযোগী। তাহলে আমরা এই পদ্ধতিতে আচার তৈরি করে সমস্যা বোতলজাত করবো, বোতল ভর্তি করবো, করে মুখটা হালকা করে দেবো প্রথমে। তারপর একটু বাতাসটা চলে ঠান্ডা হয়ে গেলে আমরা মুখটা বন্ধ করব। এরপরে এটাকে আমরা ক্যাপিং করব, উপরে প্লাস্টিক অফ আমরা টেপ লাগাইতে পারি, যেটাকে আমরা হিট সিঙ্ক করা যেটা বলা হয়। ইভেন পুরো টোটাল বোতলটাকে ঢেকে দিতে পারি। অনেক সময় দেখা যায় আপনার বোতল বিক্রি, আচার যখন বিক্রি করা হয়, অনেকে আসে মুখটা খুলবে। আমাদের তো আমরা যখন যদি খোলা থাকে তখন সবাই চেষ্টা করি যে মুখটা খুলে দেখি না, কিন্তু এটা তো ব্যাড প্র্যাকটিস। এটা কি করা যাবে? এটা অবশ্যই না। এবং এটা যদি করার সুযোগ দেন তাহলে কিন্তু একটা দুর্বলতাও, যে তার মানে বোঝা যাবে যে এই এন্টারপ্রেনার্স বা এই বিজনেসম্যান সে খুব একটা সচেতন না আর কি, তার প্রোডাক্টের সমস্যা কিছু থাকতে পারে, সে হয়তো স্বাস্থ্য মানে এই হাইজেনিক কন্ডিশনটা অত মেনটেন করা জিনিসটা বোঝে না বা জানে কম। যত ব্র্যান্ডিং বা লেভেলিং হবে, মুখটা যত সুন্দর লাগানো থাকবে, ক্যাপিং থাকবে, টোটাল বোতলটা যদি আরো পলিথিন ঢাকানো থাকে সহ হিট সিঙ্ক করা থাকে, তাহলে আরো বেশি এটার ব্র্যান্ড একটা হয়ে গেল, একটা মডেল, একটা টোটাল একটা ব্র্যান্ড, একটা আচার। নো নো নো, আচারে কোনো ধরনের মোমের লেয়ার নয়, সেটা শুধুমাত্র জেলির ক্ষেত্রে। এবং এটা অনেকে আবার বলে যে আপনার এক্সপোর্টের ক্ষেত্রে অনেকে বলেন যে আচারের মুখে একটা হালকা করে যে ওই যে একটা কাভার লাগানো, যেটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফয়েল। এটা কিন্তু গত এক ব্যাচে অনেকে আলোচনা করেছেন এবং কয়েকজন পরামর্শ দিয়েছেন। এটা খুব ভেরি গুড, এটা খুব ভালো একটা বিষয়। আমরা উপরে একটা প্রয়োজনে একটা ফয়েল প্যাকেট একটু সুন্দর করে মুখটা লাগাই দিতে পারি, দিয়ে উপরে ক্যাপটা দিলে তাহলে কি হবে, যে তেলটা যদি কোনো সরাসরি গায়েও যদি লাগে যে সিপের নিচে, তাহলে উপরে হয়তো মরিচা ধরার সম্ভাবনা থাকে, তাই না, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হালকা একটা ফয়েল প্যাক লাগাইতে পারি আমরা। এটা হলো এক্সপোর্টের ক্ষেত্রে বা লং ডিস্টেন্স ট্রান্সপোর্টেশন, দীর্ঘ দূরে যাবে। এখন আপনি হোমমেড সেল করেন আশেপাশে, তাহলে তো প্রয়োজন নেই, এটা আলাদা করে কস্টিং খরচ করার কোনো দরকার নেই। এছাড়াও কিন্তু আমরা এটাতে আমরা কালো জিরা ইউজ করতে পারি, কাঁচামরিচ ইউজ করতে পারি, তারপর আমরা এটাতে আপনার হচ্ছে মটরশুঁটি ইউজ করতে পারি। বাকিটা হলো কারিশমা, মানে নিজে হলো এক একজনের এক একটা স্পেশালিটি। আমরা যেটা যেটা বলছি এটা হচ্ছে ওভারঅল, আর বাকিটা হচ্ছে নিজেদের, হচ্ছে যার যার নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব স্বকীয়তা মানে তৈরি করা। কোনটা কোনটা না, চিনি দিয়ে এই যে মশলা বাড়তেছেন না, ভালো নাড়তেছেন, এই আচার হয়ে গেছে অলরেডি শেষ। তারপর নাড়ে কিছুক্ষণ জাল দিয়ে নামাবো। জি দেখবো, তারপরে একটু জাল দিয়ে নামাবো শেষ। এই বলেন।
ওই গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আর হচ্ছে কেএমএল হ্যাঁ এটার অ্যাভেলেবিলিটিটা কোথায়, আমরা কোথা থেকে পাবো? আচ্ছা, আমি প্রথমেই শুরুতে বলছি যে এটা কোথায় পাওয়া যায় সেটা দেওয়া হবে ইনফরমেশনটা। তারপর যেহেতু বলছেন, তারপর শুনে না, তারপর বলেছেন ঠিক আছে অসুবিধা নেই, হাট খোলাতে পাওয়া যায়। টিকাট হলে হাট খোলা, সব যত কেমিক্যাল সব দোকানে পাওয়া যাবে। এটা আপনি করবেন হচ্ছে কষানোর পরে, ওই যে আমরা যখন আচারটা ঢেলে দিলাম, ভাজা যে কাঁঠালের টুকরোগুলো আমরা যখন এই কষানোর মধ্যে রাখলাম, রাখার পর জাল দিব, ওই মুহূর্তে তখনই দিবেন আপনি এগুলো সব বাকি। তো নর্মালি এই জিনিসগুলো লাগে, আমরা সবাই জানি, ব্যালেন্স লাগে, সসপ্যান লাগে, তাই না, ব্লেন্ডার, ছুরি, তারপর যে একটা পিলিং মেশিন লাগতে পারে, ডিশ লাগবে, গ্লাস বয়াম লাগবে, এগুলো তো লাগবেই। আর অবশ্যই আচার কিন্তু কখনোই প্লাস্টিক বয়ামে রাখা যাবে না, ঠিক আছে? কোনো দিনকে প্লাস্টিক বয়াম কিন্তু প্রহিবিটেড, এটা কিন্তু ফুডের আইনে কিন্তু একদম নিষিদ্ধ, অবশ্যই কাঁচের বয়ামে রাখতে হবে। তো আমার মনে হয় আমার এই পর্যন্ত আলোচনা।